দেখো আমরা পার্ট 3 মানে আমরা সেক্ষেত্রে গলগি বডি অব্দি হয়েছিল, তাই তো? আচ্ছা, আগে যা হয়েছিল, ঠিক আছে, একবার রিক্যাপ দিয়ে দেওয়া যাক। আমরা বিশেষ কিছু জায়গায় যাব না, শুধুমাত্র আউটলাইনই দেখাবো। হ্যাঁ, আমরা দেখেছিলাম যে নিউক্লিয়াস তার ডবল মেমব্রেনের বাইরের দিকে যে মেমব্রেন রয়েছে, সেই বাইরের দিকে মেমব্রেন থেকে কন্টিনিউ হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং শেষ করে দিলাম। এবং তারপরে আমরা দেখলাম যে এই জায়গাতে রয়েছে গলগি অ্যাপারেটাস বা গলগি বডি। আচ্ছা, আমরা তো খুব একটা এনসিইআরটির বাইরে বেরোতে পারছি না, আর সেই জন্য আমরা খুব বেশি কিছু বলতে পারছি না। গলগি বডিতে আমরা যা বলেছিলাম বলেছিলাম, নাহলে গলগি বডিতে আরেকটু বলার বিষয় ছিল। সেটা হলো, ধরো গলগি বডির ক্ষেত্রে জোন অফ এক্সক্লুশন বলে একটা ব্যাপার থাকে। জোন অফ এক্সক্লুশন, হ্যাঁ, সেটা কি? যে গলগি বডির মেন কাজ তো সিক্রেশন, তাহলে এদিকটা ফর্মিং ফেজ ছিল, এটা ম্যাচুরিং ফেজ ছিল, তাই তো? তো ম্যাচুরিং ফেজ থেকে বিভিন্ন ধরনের যে সিক্রেটারি মেটেরিয়াল সেগুলো বেরোচ্ছে এবং সেগুলো ভেসিকেলের মধ্যে প্যাক করে করে বেরোচ্ছে। মানে বলতে পারো যে বন্দুকের গুলি ছুটছে। তো এই সাইডে যদি কোনো সেল অর্গানেলস থাকে, তাহলে হতেই পারে যে তাতে ধাক্কা লেগে সেই সেল অর্গানেলস ক্ষতিগ্রস্ত হতে পারে। অথবা এটাও ভাবতে পারো যে এই ভেসিকেল গুলো যাওয়ার ক্ষেত্রে, নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেই জন্য গলগি বডির যেটা ম্যাচুরিং ফেজ, মানে এই সাইডটা, সেই জায়গাগুলোতে কোনো সেল অর্গানেলস থাকে না। ঠিক আছে, একে বলা হয় জোন অফ এক্সক্লুশন। ওকে, আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো গলগি বডি প্ল্যান্ট সেলের ক্ষেত্রে একটু স্ক্যাটার্ড অবস্থায় থাকে, গোটা সেলে ছড়িয়ে ছিটিয়ে থাকে। হ্যাঁ, ডিকটিওজোম বলা হয়। ঠিক আছে, এগুলো টুকটাক ইনফরমেশন যেগুলো আমাদের এনসিইআরটি তে সেরকম ভাবে নেই, কিন্তু আমাদের একটু শুনে রাখা যেতে পারে, বা ব্যাস ওইটুকুই। আমরা পড়ছিলাম কি দেখো, এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেম বিভিন্ন সেল অর্গানেলস তাতে জড়িয়ে ছিল, তাদের কি আমরা অলরেডি পড়েছি দুজনকে। একটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর 2 নম্বর হলো গলগি বডি। তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেমের মোট 4টে সেল অর্গানেলস রয়েছে, তার মধ্যে দুটোকে আমরা অলরেডি পড়ে ফেলেছি, এরপর রয়েছে দুটো। ওকে, তো আমরা প্রথমে যে যেরকম করছি আর কি, আগে এনসিইআরটি লাইনগুলো একবার শুনে নিই, আর তারপরে আমরা আমাদের মতো করে বলে নেব। ঠিক আছে, যেহেতু লাইসোজোম মাত্র 3টে পয়েন্টের ব্যাপার আর কি। হ্যাঁ, দিয়ে লাইসোজোম শেষ হয়ে যাচ্ছে হিসাব মতো। These are membrane-bound vesicular structures formed by the process of packaging in the Golgi apparatus. ঠিক আছে, এই যে গলগি অ্যাপারেটাসের বিভিন্ন প্যাকেজিং যে মেটেরিয়াল রয়েছে, সেগুলো ফিউজ করে করে তৈরি হয় নেক্সট সেল অর্গানেল, সেটা হলো লাইসোজোম। ওকে, আমরা আগের দিন সেই গলগি অ্যাপারেটাসের কাজ বোঝাতে গিয়ে আমরা স্পার্মের ছবি দেখিয়ে বোঝাচ্ছিলাম না, স্পার্মের যে অ্যাক্রোজোম, হ্যাঁ, সেটার ক্ষেত্রে লাইসোজোমের ব্যাপার। তো দেখাচ্ছি আমি, lysosomal vesicles contain almost all types of hydrolytic enzymes like hydrolysis, lipase, protease, carbohydrates, এসব। হ্যাঁ, they are active at acidic pH. They digest carbohydrate, protein, lipid and nucleic acid. ব্যাস, মোটামুটি হয়ে গেল লাইসোজোম। তো বিষয় হলো এরকম, মানে এনসিইআরটির বিষয়ে বিষয় হলো এরকম যে এই যে ফিউজ করা যে সরি, এই যে গলগি বডির ম্যাচুরিং সাইড থেকে যে সমস্ত ভেসিকেল বেরোচ্ছিল, তাদের তো বলেছিলাম টার্গেট অর্গান বিভিন্ন হতে পারে। তার মধ্যে একটা হতে পারে কি, যে এরকম ভেসিকেল জুড়ে জুড়ে তৈরি করলো লাইসোজোম। এরকম ভেসিকেল জুড়ে জুড়ে তৈরি করলো লাইসোজোম। এবার লাইসোজোমের ক্ষেত্রে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, কারণ আমরা তো বলেছিলাম যে দুটো মেমব্রেন লেস আছে, 3টে ডাবল মেমব্রেন স্ট্রাকচার আছে, বাকি যারা রয়েছে সবই সিঙ্গেল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। আর এই স্ট্রাকচার গুলো তৈরি হয়েছে এইভাবেই, ভাবতে পারো যে এই যে ধরো বেরিয়ে আসছে, সবাই নয়, কেউ কেউ যারা এখানে এনজাইম হিসাবে রয়েছে। মানে দেখো, এখানে যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন তৈরি হয়, আমরা তো জানি মোটামুটি যে ডিএনএ, সেখান থেকে তৈরি হয় এমআরএনএ, সেখান থেকে তৈরি হয় প্রোটিন থ্রু ট্রান্সলেশন, আর প্রোটিন তারপরে তৈরি করে এনজাইমস।
তো ওয়ান জিন ওয়ান এনজাইম কনসেপ্টই তো আছে, তাই তো? তো প্রত্যেকটা জিন আলটিমেট বহিঃপ্রকাশ করে এনজাইম হিসাবে। তো অ্যাটলিস্ট প্রোটিন হিসাবে তো বহিঃপ্রকাশ করতেই হয়, মেজরিটি ক্ষেত্রে এনজাইম হিসাবেই বহিঃপ্রকাশ করে। তো আমি বলছি না যে গলগি বডি থেকে যত যা বেরোয় সবাই লাইসোজোম তৈরি করে, এটা বলিনি আমি। আমি বলছি যে গলগি বডি থেকে যারা বেরোয় তাদের কারোর টার্গেট অর্গান হতে পারে বাইরে ব্লাডের মধ্যে, কারোর টার্গেট অর্গান হতে পারে সেল মেমব্রেনের কাছে। তবে অনেক জনেরই টার্গেট অর্গান হলো লাইসোজোম। মানে এই ভেসিকেল গুলো জুড়ে জুড়েই অ্যাকচুয়ালি তৈরি হয়েছে লাইসোজোম। বোঝা গেল? কারণ এই ভেসিকলের মধ্যে যা আছে সেই মেটেরিয়াল গুলো এখানে চলে আসছে। মেটেরিয়াল বলতে এখানে এনজাইম, প্রায় 50 টাইপস, 50 রকমের হাইড্রোলাইটিক এনজাইম থাকে, মানে যারা জলের উপস্থিতিতে বিক্রিয়া করে। তো নামগুলো এখানে মোটামুটি নাম নয়, গ্রুপ রয়েছে, ক্যাটাগরি রয়েছে। যে প্রোটিয়েজ, যারা প্রোটিনকে ড্যামেজ করে, মানে কার্বোহাইড্রেটকে ড্যামেজ করার এনজাইম রয়েছে, এবং ফ্যাটকে ডাইজেস্ট করার এনজাইম রয়েছে, এবং নিউক্লিক অ্যাসিডকে ডাইজেস্ট করার এনজাইম রয়েছে। সেগুলো এখানে এনসিইআরটি লাইনগুলোতে বলা রয়েছে জাস্ট। ওকে, আর কি বলেছে ভালো করে মনে রাখবে, এগুলো হাইড্রোলাইটিক এনজাইম, মানে জলের উপস্থিতিতেই বিক্রিয়া করতে পারে, তার বাইরে বিক্রিয়া করতে পারে না। আমরা যখন এনজাইমের ক্লাসিফিকেশন পড়ি তখন 6টা ক্যাটাগরি পাই। হ্যাঁ, ওই ট্রান্সফারেজ, লাইজ, লাইগেজ, হাইড্রোলেজ, এগুলো সব হাইড্রোলেজ, মানে হাইড্রোলাইটিক এনজাইম। ওকে, হাইড্রো মানে জল, আর লাইসিস মানে ব্রেকডাউন। তাহলে জলের উপস্থিতিতে তারা ভাঙে। হ্যাঁ, আর কারা কাদেরকে ভাঙে? প্রোটিনকে ভাঙে, কার্বোহাইড্রেটকে ভাঙে, ফ্যাটকে ভাঙে, নিউক্লিক অ্যাসিডকে ভাঙে। ওকে, দেখো লাইসোজোমকে আমরা জানি বলা হয় সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল। এখন বিষয় হলো সুইসাইড করার অপশন কেন রয়েছে এখানে। প্রথমত সুইসাইড করার যে মেটেরিয়াল সেটা এখানে ভরে রেখে দিয়েছে, 50 রকমের ডেঞ্জারাস সব এনজাইম রেখে দিয়েছে। তাহলে এনজাইমকে যখন রাখতে হয়েছে নিশ্চয়ই এদের মেমব্রেনটার একটা স্পেশালিটি আছে। সেই জন্য লোবিলাইজার আর স্টেবিলাইজার এরকম যদি দুটি টার্ম চলে এনসিইআরটি তে, নাই আমরা আর বেশি শুনবো না। হ্যাঁ, এরকম টুকরো টুকরো শুনবো আর ভুলবো, যা করবো করবো। হ্যাঁ, কিন্তু আমাকে তো শোনাতেই হবে। হ্যাঁ, তো মেমব্রেনটা খুব স্পেশাল, তার কারণ যেহেতু এই রকমের ডেঞ্জারাস সব জিনিসপত্র নিয়ে রেখে দিয়েছে। তাহলে আমি যদি একটা কৌটোর মধ্যে বা একটা ডিব্বার মধ্যে এমন কিছু জিনিস রাখি যেটা খুব ডেঞ্জারাস টাইপের, তো সেটা একটু শক্তপোক্ত হওয়া বা একটু তো স্পেশাল টাইপের হওয়া লাগে, তাই না? তো সেই জন্য এর মেমব্রেনের একটা বিশেষত্ব আছে। কোনো কোনো উপাদান রয়েছে যারা এই মেমব্রেনকে ফাটিয়ে দিতে পারে, বাস্ট করে দিতে পারে, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই ধরনের জিনিসগুলো, এরা রয়েছে। আর কোলেস্ট্রলের মতো কিছু উপাদান রয়েছে যারা এই মেমব্রেনকে স্টেবল করতে পারে। সেই জন্য স্টেবিলাইজার আর লোবিলাইজার দুটি কথা রয়েছে। কিছু উপাদান রয়েছে যারা মেমব্রেনটাকে স্টেবল করতে চাইবে, কিছু উপাদান রয়েছে যারা মেমব্রেনটাকে চাইবে ফাটিয়ে দিতে। এবার সেল ঠিক করে নেবে কখন ফাটাতে চাইছে আর কখন রাখতে চাইছে, আর সেই হিসাবেই তো সুইসাইড করবে। বোঝা গেল? এখন প্রশ্ন হলো যে এই যে লাইসোজোম, এই লাইসোজোমের ক্ষেত্রে তার অ্যাক্টিভিটি কিভাবে করে। তো আমরা একটা জিনিস তো জানি যে লাইসোজোম পড়ছি মানে আমরা পড়ছি অ্যানিমাল সেলের ক্ষেত্রে, প্ল্যান্ট সেলের লাইসোজোম নেই। হ্যাঁ, কেন নেই তার প্রশ্ন তো প্রচুর চলে আসে। হ্যাঁ, অ্যানিমাল সেলে কেন লাইসোজোম রয়েছে, প্ল্যান্ট সেলে কেন লাইসোজোম নয়, তাই না? তো দেখো কি করে, কিভাবে কাজ করে একবার দেখে নাও, তাহলে বুঝতে পারবে। লাইসোজোমের ক্ষেত্রে একটা কথা খুব চলে, সেটা হলো পলিমরফিজম। পলিমরফিজম অফ লাইসোজোম, লাইসোজোমের বহুরূপতা। ঠিক আছে, লাইসোজোমের অনেক রূপ ভেদ আছে। কিরকম? সেটা হলো প্রাইমারি লাইসোজোম, এগুলো কিন্তু একটু এনসিইআরটি থেকে বেরিয়ে গিয়ে, হ্যাঁ বুঝতেই পারছো এই 5টা লাইনে ছিল লাইসোজোম, একটু এনসিইআরটি থেকে বেরিয়ে গিয়ে, কারণ যারা এগ্রিকালচার বা এই ধরনের পরীক্ষাগুলো দেবে তাদের জন্য একটু একটু তো লাগবেই। হ্যাঁ, প্রাইমারি লাইসোজোম, আর একটা হলো সেকেন্ডারি লাইসোজোম। বেশি টাইম নেবো না, সেকেন্ডারি লাইসোজোম। ওকে, সেকেন্ডারি লাইসোজোমের ক্ষেত্রে 3 রকমের ভাগ হতে পারে। সেটা হলো অটোফ্যাগি, একটা হলো হেটারোফ্যাগি, আর একটা হলো রেসিডুয়াল বডি। রেসিডুয়াল বডি কিরকম দেখো, ঝটাঝট বুঝে যাবে। ধরো একটা সেল, সাপোজ এটা একটা সেল। ওকে, অ্যানিমাল সেল বলেছি তো গোল গোল টাইপের হয়েছে। এবার ধরো বাইরে কোনো ফরেন পার্টিকেল এসছে, যেমন আগের দিন বলছিলাম আমরা, তো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এটাকে ক্যাপচার করার চেষ্টা করবে, যেমন করে আগের দিন শিখিয়েছিলাম। তো আলটিমেট এখানে দেখা গেল যে ভেসিকেলের মতো জায়গায় ঢুকিয়ে নিল সেই সমস্ত ব্যাকটেরিয়া বা যে এসছিল তাকে। এখন একে মিশিয়ে দিল লাইসোজোমের সঙ্গে।
এতক্ষণ লাইসোজোম, এতক্ষণ এটা মেশার আগে পর্যন্ত লাইসোজোম ছিল একটি ইনঅ্যাক্টিভ স্টেজে, যাকে বলা হয় প্রাইমারি লাইসোজোম। প্রাইমারি লাইসোজোম হলো ইনঅ্যাক্টিভ, আর যখনই সেটা অ্যাক্টিভ হলো তখনই হয়ে গেল সেটা সেকেন্ডারি। ওকে, তাহলে এটাকে নিয়ে এসে এর সঙ্গে মিশিয়ে দিলাম, জুড়ে দিলাম, জাস্ট জুড়ে দিলাম। মেমব্রেন মেমব্রেন ফিউজ করতে পারে, প্রথম দিন থেকে শেখাচ্ছি। তাহলে এখানে এই সমস্ত ডেঞ্জারাস এনজাইম এর সঙ্গে মিশে গেল, এবার মরে গেল। এদের তো দফা দফা করে দিল, যেগুলো লাগলো সেগুলোকে রেখে দিল। আমরা পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস বোঝা থেকে বুঝিয়ে দিয়েছিলাম, এখন শুধু আবার ঝালিয়ে দিচ্ছি। তো এটা হলো লাইসোজোম। এবার যদি এটা ফরেন পার্টিকেলকে ড্যামেজ করে, যেহেতু বাইরে থেকে আসা জিনিসপত্রকে ড্যামেজ করলো, তখন এর নাম হেটারোফ্যাগি। এখন এই জিনিসটাই যদি এমন হতো যে একটা মাইটোকন্ড্রিয়া বুড়ো হয়ে গেছে, তো তাকে ভেসিকেলের মধ্যে প্যাক করলো, এর সঙ্গে ফিউজ করালো এবং মাইটোকন্ড্রিয়াকে ড্যামেজ করে দিল, নষ্ট করে দিল, তখন হলো অটো মানে নিজের। আর ফ্যাগি মানে তো জানি আমরা, গিলে খাওয়া। তাই যদি নিজের কোনো সেল অর্গানেলস বা নিজের কোনো মেটেরিয়াল সেলের হয় তখন অটোফ্যাগি, যদি বাইরে কোনো ফরেন পার্টিকেল হয় তখন হেটারোফ্যাগি। রেসিডুয়াল বডি কি, সেটা হলো যে দেখো, আমরা আগের দিন আবার বলেছিলাম যে অনেক কিছু জিনিসপত্র সেলে লাগতে পারে, এমন নয় যে ব্যাকটেরিয়া খারাপ বলে ব্যাকটেরিয়া যা দিয়ে তৈরি হচ্ছে সেগুলো সব খারাপ, এমন নয়। তো যেগুলো লাগবে আমরা রেখে দিলাম। ওই যে বলেছিলাম যে শত্রুর শত্রুকে খারাপ লাগতে পারে, অথচ শত্রুর টাকা পয়সা ভালো লাগে। হ্যাঁ, শত্রুর দামি মোবাইল থাকে, আইফোন থাকে, ভালো লাগে। হ্যাঁ, শত্রুর জায়গা জমি খুব ভালো লাগে। হ্যাঁ, তো সেগুলো দখল করতেই পারি। হ্যাঁ, শত্রুর সঙ্গে শত্রুতা আছে, ওইগুলোর সঙ্গে নয়। সুতরাং যেগুলো দরকার সেল রেখে দিল, আর যেগুলো দরকার নাই সেগুলো আবারও একটা জায়গার মধ্যে প্যাক করে নিল, এটাও কিন্তু অ্যাকচুয়ালি লাইসোজোমি। আর তাকে বলা হয় রেসিডুয়াল বডি। এবার ব্যাপারটা হলো যে রেসিডুয়াল বডিকে এরকম করে একটা সাইডে নিয়ে এলো, এইখানে ফিউজ করে দিল, এই দিক থেকে এদিকে মনে মনে টান মেরে দাও, এইদিকে মনে মনে টান মেরে দাও, তবে এখানে যা যা ছিল ছুঁড়ে ফেলে দিল, ব্যাস গল্প শেষ। লাইসোজোম এইভাবে গোটা প্রক্রিয়া চালায় সেলের মধ্যে। পলিমরফিজম, বহুরূপতা, তাহলে বহুরূপী। আজকে যে রাম সেজেছে কালকে সেই সীতা, পরশুদিন সেই হনুমান, আবার পরশুদিন সেই হয়তো কালী সেজে চলে এসছে, তাই না? তাহলে রূপ ভেদ আছে। আর সেই জন্যই দেখো প্রাইমারি, অটোফ্যাগি, হেটারোফ্যাগি, রেসিডুয়াল বডি, পলিমরফিজম, লাইসোজোমের বহুরূপতা। হয়ে গেল খুব ছোট্ট করে যে লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বলে কেন, তার আগে জানতে হবে আমরা সুইসাইড করি কেন। দেখো, এমনি এমনি সুইসাইড করিনি, ভাল লাগছে না, এরকম লোক তো কমই আছে, একটু খ্যাপা ট্যাপা না হলে এরকম হবে না যে ভালো লাগছে না সুইসাইড করি। ঠিক আছে, তো সুইসাইড করার পিছনে লোকের কিছু কারণ থাকবে, তাহলে যা ইচ্ছা হতে পারে। হ্যাঁ, তো ধরো এমন হলো যে একটা লোক, ধরো কোনো একটা কাজের জন্য বিভিন্ন লোকের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে। ওকে, এইবার এক চাপড় দাও না মরে যাবে, ঠিক আছে? তো বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েছে। হ্যাঁ, এবার ধার নেওয়ার ফলে কি হয়েছে, তার একটা ধরো বিজনেস বা কিছু করার ছিল, করতে নেমেও ছিল, দিয়ে প্রচুর টাকা লস খেয়েছে, দিয়ে বিজনেসে দফা রফা হয়ে গেছে। এইবার পাওনাদাররা তো বাড়িতে হাজির, কিন্তু তাদের সঙ্গে এমন ভাবেই চুক্তি করা ছিল সাপোজ যে সে মরে গেলে টাকা পয়সা আর দিতে পারবে না, মানে ফ্যামিলি থেকে চাওয়া যাবে না, বা ব্যাংকের সঙ্গে এরকম কোনো কন্ডিশন ব্যাংকে হয়, ব্যাংকের লোন গুলো এরকম হয়, একটা ইন্স্যুরেন্স করিয়ে নেয়, যে লোকটা ব্যাংকের মানে লোনটা নিয়েছে, সে যদি মরে যায় কোনো কারণে, কোনো কারণে, যে কোনো কারণে, তাহলে ব্যাংকের আর তো লোনটা শোধ করতে হবে না, মানে সে মরে গেলেই গল্প শেষ। ঠিক আছে, তাতে যাই থাকুক, প্রপার্টি প্রপার্টি যাই থাকুক, যা বন্ধকগুলো কি হোক না কেন শোধ। তো সেই রকম ধরো, তাহলে সে ভাবলো কি হয়, কি যে আমি তাহলে সুইসাইড করি, তাহলে আমি মরে যাব কিন্তু ফ্যামিলিটা বেঁচে যাবে, বাকি লোক মেম্বার গুলো বেঁচে যাবে। তো লাইসোজোমে সেরকম কেস আর কি। হ্যাঁ, তো কি রকম হয়, বা এই সেলটার সেরকম কেস বলতে পারো। ধরো কোনো একটা জায়গায় ইনফেকশন হয়েছে, সাপোজ কোনো একটা জায়গায় ইনফেকশন হয়েছে। এখন এখন যে জায়গায় ইনফেকশন হয়েছে সেই জায়গাকার সেলগুলো ক্ষতিগ্রস্ত। এখন দেখছে যদি আমি বাস্ট করে আমি এই সেলগুলোকে মেরে দিতে পারি, প্রত্যেকটা সেল নিজের নিজের ভাবছে যে আমি সেলটাকে মেরে দিতে পারি, বা আশেপাশের সেল কোটা মরে যায়, তাহলে কি হবে, গোটা বডিটা বেঁচে যাবে। তো আমার গোটা আমি মরে যাওয়ার থেকে আমার হাত কেটে ফেলে দেওয়া ভালো, তাই না? তাহলে আমি তো বেঁচে যাবো। তো সেই রকম আর কি, তখন সুইসাইড করে। এই যে একটু আগে লোবিলাইজার আর স্টেবিলাইজার বলছিলাম না, তখন ওই লোবিলাইজার গুলোকে এটা সিক্রেট করায়, দিয়ে মেমব্রেনটার যে স্টেবিলিটি নষ্ট করে দেয়, ফলে মেমব্রেনটা বাস্ট করে যায়, ফলে ডেঞ্জারাস সব এনজাইম সেলের মধ্যে চলে আসে,
ফলে মৃত্যু হয়েছিল। এরকম আশেপাশে 5টা 7টা 10টা 10,000 10 লক্ষ সেলেরও হতে পারে এই ঘটনা, যার ফলে গোটা অংশটা নষ্ট হয়ে যেতে পারে। বোঝা গেল? এই জন্য একে সুইসাইডাল ব্যাগ বলা হয়, কারণ সুইসাইড মানে আত্মহত্যা, নিজেকে যে নিজে হনন করে, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই নিজেকে হত্যা করার কারণ তো থাকতে হবে, আর কারণ হিসাবে এসব ভাবতে পারো। অথবা সেলটা বুড়ো হয়ে গেছে, সেল দেখছে আমি রেখে লাভ নাই, নিজেকেই রেখে লাভ নাই, আমি যদি মরে যাই তো আমার জায়গায় রিপ্লেস হতে পারে কেউ, তখনও হতে পারে, কারণ যাই হিসাবে ভাবতে পারো। এই মোটামুটি ব্যাপার লাইসোজোমের ক্ষেত্রে। ঠিক আছে, একটু দেরি না করে আমরা নেক্সট যে সেল অর্গানেল এন্ডোমেমব্রেন সিস্টেমের রয়েছে সেটা হলো ভ্যাকুয়েল, সেল ভ্যাকুয়েল, লোবিলাইজার। ঠিক আছে, লোবিলাইজার। হ্যাঁ, মানে এরা চায় যে নষ্ট হয়ে যাক। হ্যাঁ, আচ্ছা। এরপরে সেল অর্গানেলস রয়েছে সেল ভ্যাকুয়েল। দেখো সেল ভ্যাকুয়েল আমরা জানি। আচ্ছা, এখান থেকেই বলে নিই 2-4 লাইন, তারপরে আমরা আবার আসছি নিজের মতো করে। These are membrane bound space found in cytoplasm. In the cytoplasm, it contains water, sap, excretory product, and other materials not useful for the cell. Not useful for the cell. Harmful বলা নাই কিন্তু, বলা আছে not useful for the cell. তাহলে সেলের যেগুলো প্রয়োজন নেই সেই সমস্ত মেটেরিয়ালকে রাখার কথা বলা হয়েছে এখানে এনসিইআরটি তে, কিন্তু প্রয়োজনীয় বহু জিনিস ভ্যাকুয়ালের মধ্যে থাকে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। বলে দিচ্ছি কি রকম ব্যাপার। Vacuole is bound by a single membrane called tonoplast. In plant cell, the vacuole can occupy up to 90% of the volume cell মানে ভলিউম অফ দ্য সেল। ওকে, এইটুকুই বলি, তারপরে পরে বলছি। সেল ভ্যাকুয়েল মেনলি প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এটা ফিচার্স। তবে প্ল্যান্ট সেলে কি হয়, প্রথম দিকে ছোট ছোট থাকে, তারপর একটা বড় ভ্যাকুয়েল তৈরি হয়, এবং সেটা আপ টু 90% অফ দ্য টোটাল সেল ভলিউম হতে পারে। সেলটা 90% জায়গা দখল করে নিতে পারে। অ্যানিমেল সেলে কি হয়, প্রথম দিকে ছোট ছোট থাকলেও পরের দিকে অনেক সময় থাকেই না, এমনও হয়। অ্যানিমেল সেলের ক্ষেত্রে এই কথাটি বলা হচ্ছে। কি বললাম, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে প্রথমে অনেক থাকে, সেগুলো জুড়ে জুড়ে একটা ফিউজ করে বড় হতে পারে। প্ল্যান্ট সেলে থাকেই কম এবং সেগুলো ছোট ছোট হয়। যাই হোক, ওভারঅল যদি আমরা অ্যানিমাল সেলের ক্ষেত্রে ভ্যাকুয়েলের কথা বলি, ধরো এটা একটা সেল সাপোজ, তো এইভাবে, হ্যাঁ, স্পাইরোগাইটা যেমন হয় না, ফিলামেন্টাস টাইপের আমি সেল করলাম এরকম। তো সেক্ষেত্রে দেখা গেল, ধরো সাপোজ ওই যে বললাম 90% অফ দা সেল, ধরো এটা ভ্যাকুয়েল, এটা হলো ধরো ভ্যাকুয়েল, পুরো জায়গাটা দখল করে রেখে দিয়েছে। তো এমনও হতে পারে যে এত বেশি জায়গা দখল করে যে সেলের যে নিউক্লিয়াস তাকে একবার সাইডে ঠেলে সরিয়ে দেয়। তখন এক্ষেত্রে তখন এই কন্ডিশনটাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল। প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল। দেখো এই যে ভ্যাকুয়েল, দেখো আমি এমন বলিনি যে সবসময় 90% স্থান দখল করে, এটা বলিনি। আমি বললাম এই কন্ডিশন যদি এরকম হয় তাহলে এই কন্ডিশনটাকে বলা হচ্ছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল। আর নর্মালি যদি বলো, তাহলে একটা সেলের ক্ষেত্রে ধরো পাশের সেলটা দেখাচ্ছি, এটা একটা নিউক্লিয়াস, যা থাকলো থাকলো, একটা বড় জায়গা জুড়ে থাকলো ভ্যাকুয়েল, এটা হলো ভ্যাকুয়েল। বোঝা গেল? পাশাপাশি দুটো সেলে দেখানো হলো। এইবার ভ্যাকুয়েলের যে প্লাজমা মেমব্রেন তাকে বলা হয় টোনোপ্লাস্ট। কেন? মানে এতগুলো তো সেল অর্গানেল পড়ছি, মানে একটা দুটো তিনটে সেল অর্গানেল পড়ে ফেললাম, সবারই তো মেমব্রেন রয়েছে, ওই কারোর তো কোনো স্পেশাল নাম দেয়নি, তাহলে এর ক্ষেত্রে একটা স্পেশাল নাম দিয়ে দিল কেন? প্রত্যেকেই তো সিঙ্গেল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার পড়ছি, এদের মেমব্রেন গুলোর কোনো নাম হলো না, এর ক্ষেত্রে একটা স্পেশাল নাম পেলো কেন? এ তো সেই পার্সিয়ালিটি হয়ে গেল ব্যাপারটা, তাই না? অ্যাকচুয়ালি এর মেমব্রেনটা না ঠিক মেমব্রেনই না। মানে কিরকম, দুধ গরম করার পর যেমন উপরে সর পড়ে না, তো এটা বলতে পারো সাইটোপ্লাজমের একটা স্বর মোটামুটি কভার করে রেখেছে, সেই জন্য এটার ক্ষেত্রে একটা স্পেশাল নাম পেয়েছে, টোনোপ্লাস্ট। বোঝা গেল? যাই হোক, শুনলাম ভুলে গেলাম, যা করলাম বললাম, এটা জেনে রাখলাম যে ভ্যাকুয়েলের ক্ষেত্রে যে প্লাজমা মেমব্রেন তার নাম হলো টোনোপ্লাস্ট। ওকে, এরপর এরপর কি আছে, এরপর পড়ার মধ্যে আর একটা জিনিসই আছে, সেটা হলো ফাংশন। ফাংশনের মধ্যেই বাকি বিষয়গুলো পেয়ে যাবো। প্রথম কি, প্রথম হতে পারে
যে এটা কাউরির ক্ষেত্রে ওয়াটার ভ্যাকুয়াল, ওয়াটার ভ্যাকুয়াল, হ্যাঁ, যারা জল ধরে রাখে, যারা জল সঞ্চয় করে রাখে। ওকে, তো বিভিন্ন, দেখো বিভিন্ন, আমরা যদি প্ল্যান্টের ক্ষেত্রেই বলি তো বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যাপার স্যাপার রয়েছে। যে সমস্ত ফ্লোটিং প্ল্যান্টস থাকে, আমরা পড়েছিলাম না প্যারেনকাইমার ভাগে অ্যারেনকাইমা বলে একটা জিনিস, মনে হয় পড়েছিলাম, হ্যাঁ, প্যারেনকাইমার একটা ভাগ হয় এরেনকাইমা, সেখানে এয়ার স্টোর থাকে। ঠিক আছে, এবার কাউরির কাউরির ক্ষেত্রে আহ তাদের যে লিফ তা ফ্লেসি হয়, রসালো প্রকৃতির হয়, ক্যাকটাসের ক্ষেত্রে হয়, হ্যাঁ, যারা জেরোফাইটিক প্ল্যান্ট তাদের ক্ষেত্রে হয় রসালো। তো তাদের ক্ষেত্রে অনেক সময় যেমন ক্যাকটাসের ক্ষেত্রে হয়, পুঁই পাতার ক্ষেত্রে হয়, যাদেরই মোটা মোটা ফ্লেসি লিভ রয়েছে, অ্যালোভেরা, এদের ক্ষেত্রে সব ওয়াটার ভ্যাকুয়াল থাকে প্রচুর পরিমাণে, যারা জলকে সঞ্চয় করে রাখে। ঠিক আছে, হতে পারে কি ফুড স্টোরেজ, মানে ফুড ভ্যাকুয়ালও বলতে পারি, ডাইরেক্টলি ফুড ভ্যাকুয়ালও বলা যায়। ফুড ভ্যাকুয়াল হতে পারে, মানে কেউ কেউ খাবার সঞ্চয় করে রাখে, কেউ কেউ তার এক্সক্রিটরি প্রোডাক্ট, এক্সক্রিটরি প্রোডাক্টকে ধরে রাখতে পারে, মানে রেচন পদার্থ, সেই সমস্ত রেচন পদার্থকে তারা ভ্যাকুয়ালের মধ্যে স্টোর করে দেয়। এরপর যখন সেই সেলটা, দেখো প্ল্যান্টের ক্ষেত্রে তো বিভিন্ন রকম প্রসিডিওর আছে তাদের এক্সক্রিটরি মেটেরিয়ালকে বাইরে ফেরার। আমাদের মতো ডেলি বেসিসে, রেগুলার বেসিসে তারা তো টয়লেট করতে যায় না। তাহলে গাছের ক্ষেত্রে কেন যেতে হয় না? তার কারণ গাছের ক্ষেত্রে যে মেটাবলিক প্রসেস বা পাথওয়ে, সেগুলো কম হার্মফুল। আমরা খাবার খাই, লোকের জিনিসপত্র নিয়ে খাই, আর ওরা নিজেরা তৈরি করা খাবার খায়, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আর একটা বড় পার্থক্য আছে যে আমরা প্রোটিন জাতীয়, নাইট্রোজেন জাতীয় খাবার খাই, নাইট্রোজেনাস, যেখান থেকে প্রচুর পরিমাণে এক্সপ্লোরেটরি প্রোডাক্ট তৈরি হয় যা ক্ষতিকারক অবভিয়াসলি, এবং সেই জন্য আমাদের রেগুলার বেসিসে সেটাকে বের করে দিতে হয়। আর গাছের ক্ষেত্রে এতটা হার্মফুল হয় না, সেজন্য না বের করলেও চলে, কোন একটা জায়গায় স্টোর করে রেখে দিয়ে পরে ঝরিয়ে ফেললেই হয়। কেউ পাতাকে ব্যবহার করে, কেউ ফলকে ব্যবহার করে, কেউ ছালকে ব্যবহার করে, বিভিন্ন জন বিভিন্ন জিনিসকে ব্যবহার করে, আমরা কম বেশি জানি এগুলো। এখন বিষয় হলো এইরকম, যে সেলগুলো আমরা ধরো পাতাটাকে ঝরিয়ে ফেলছি, এবার ধরো পাতার মধ্যে 1 লাখ সেল আছে, তাহলে 1 লাখ সেলের হতে পারে সেল ভ্যাকুয়ালকে এইভাবে ব্যবহার করেছে, যে এক্সপিরিয়েন্স প্রোডাক্টে তার মধ্যে রেখে দিয়েছে। তো চা খেয়ে যেমন কটোরা ফেলে দিলাম, তেমনই হ্যাঁ গাছ পাতাকে ঝরিয়ে ফেললো, ব্যাস পাপ মুক্ত হয়ে গেল। তো সেক্ষেত্রে ভ্যাকুয়াল বড় ভূমিকা পালন করতে পারে, সেই জন্য এখানে ওয়াটার ভ্যাকুয়াল, ফুড ভ্যাকুয়ালের সঙ্গে এক্সপ্লোরেটরি ভ্যাকুয়ালের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আরো রয়েছে, যেমন ধরো কন্ট্রাক্টর, কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল, সংকোচী গহ্বর, অ্যামিবার ক্ষেত্রে রয়েছে, হ্যাঁ, সবার জন্য নয়, অ্যামিবার ক্ষেত্রে রয়েছে। ধরো এটা অ্যামিবা, জানি আমরা অ্যামিবার কোনো নিজস্ব শেপ নাই, অ্যাসিমেট্রিক্যাল। তো অ্যামিবার ক্ষেত্রে ধরো এইদিকে মাসির বাড়ি যাওয়ার ইচ্ছা হয়েছে, তো কিভাবে যাবে অ্যামিবা? হ্যাঁ, তো অ্যামিবা একটা সিঙ্গেল সেলড অর্গানিজম, এবং সেক্ষেত্রে একটাই সেল এটা। ধরো এইদিকে একটা এত বড় সংকোচী গহ্বর রয়েছে, হ্যাঁ, এবার কি হলো, প্রথমেই এখান থেকে ধরো যেদিকে যেতে চাইছে সেখানে ওইটাকে নিয়ে চলে এলো, এটাকে নিয়ে চলে এলো, এটা মুছে দাও, তাহলে এখানকার স্পেস ক্রিয়েট হলো। তাহলে আচ্ছা, আশেপাশে যে সাইটোপ্লাজম সেটা আরো খানিকটা একটু এগিয়ে এলো, ধরলাম ডটেড লাইনে এলো, এবার এখানে গিয়ে এটাকে হাফ বের করলো, মানে ছোট করলো, সংকোচী গহ্বর নামই তো রয়েছে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল। যেমন সেই মাছের ক্ষেত্রে পড়েছিলাম না, রেড গ্ল্যান্ডার রেটিয়া মিরাবিলিয়া, মাধ্যমিকে পড়েছিলাম, সেই জলের উপরে ভাসতে আর ডুবতে সাহায্য করে দুটো গ্ল্যান্ড, মনে হয় ভুলে গেছি। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, তো এটা যদি এবার ফিউজ করে দিই তাহলে কি হবে, এখানটা স্পেসটা ফাঁকা হয়ে গেল, তাহলে আশেপাশে সাইটোপ্লাজম আরো এগিয়ে আসবে। তার মানে হলো যেটা আলটিমেট, যে গোটা সেলটাই মানে গোটা অর্গানিজমটাই একটা ডটেড লাইনে কনভার্ট হয়ে গেল, মানে খানিকটা এগিয়ে গেল। এবার বারবার বারবার তারা এটা করে, এবং ওই যে অংশগুলো তৈরি হয় ওগুলোকে ওই জন্য সিউডোপোডিয়া বলা হয়, ক্ষণপদ, ক্ষণিকের জন্য, বেশিক্ষণ স্টে করে না, পরে আবার চেঞ্জ করে দেয়, সেই জন্য ওর নাম তো সিউডোপোডিয়া। তো এইভাবে কিন্তু ভ্যাকুয়াল হেল্প করতে পারে, সেটাই এটা সংকোচী গহ্বরের ব্যাপার। ঠিক আছে, তাহলে কন্ট্রাক্টিং ভ্যাকুয়ালের ব্যাপার হলো সংকোচী গহ্বর। ওকে, আচ্ছা, আর কি রয়েছে? ইন প্ল্যান্টস দ্য টোনোপ্লাস্ট ফেসিলিটেটস দ্য ট্রান্সপোর্ট অফ আয়ন। দেখো এখানে ভীষণ গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, ইন প্ল্যান্টস, এখানে যেমন লেখা ছিল না, এখানে যেমন লেখা ছিল যে ইট কন্টেন্স ওয়াটার, স্যাপ, excretory product and other materials not useful for the cell.
নট ইউজফুল ফর দ্য সেল। তাহলে আমার তখন শুনে মনে হচ্ছিল যে কাজে লাগে না সেই সমস্ত জিনিসপত্র ওর ভেতরে ঢুকিয়ে রেখে দেয়, এমনই মনে হচ্ছিল। কিন্তু তারপরের লাইনে গিয়ে দেখো কি বলছে। বলছি ইন প্ল্যান্টস দ্য টোনোপ্লাস্ট facilitates the transport of ions and other materials against concentration gradient into the vacuole. Hence, their concentration is higher than the vacuole, higher in the vacuole than in the cytoplasm. মানে কি? সেই যখন আমরা ফটোসিনথেসিস পড়েছি তখন দেখবে যখন আমরা ওই C3 C4 এগুলো পড়ছিলাম, শেষের দিকে ক্যাম ছিল, ক্রাসুলেশন অ্যাসিড মেটাবলিজম, হ্যাঁ এগুলো ছিল, হ্যাঁ বা আছে, হ্যাঁ। তো বিষয় হলো যে এই যে ভ্যাকুয়েলকে ভাবছি যে না এইসব মানে ইউজফুল নয় এমন জিনিসকে স্টোর করে রাখে, শুধু এরকম না, সেল যত পরিমাণে আয়নকে অ্যাবজর্ব করে, প্ল্যান্ট সেলের জন্যই বলছি মেনলি, যত পরিমাণে আয়নকে অ্যাবজর্ব করে তার বেশিরভাগ ভ্যাকুয়েলের মধ্যে স্টোর করে। আর সেই জন্য দেখো বলা হয়েছে ভ্যাকুয়েলের মধ্যে যে আয়ন কনসেন্ট্রেশন সেটা সাইটোপ্লাজমের থেকে হায়ার লেভেলে আছে। মানে এখানে হাই কনসেন্ট্রেশন, এখানে লো কনসেন্ট্রেশন, এটাই বলা রয়েছে এই লাইনে। ঠিক আছে, হায়ার দেন ইন দ্য ভ্যাকুয়েল দেন ইন দ্য সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম থেকে বেশি ঘনত্ব রয়েছে আয়নের ভ্যাকুয়েলের মধ্যে। কেন? কারণ ভ্যাকুয়েল হলো গুরুত্বপূর্ণ আরেকটি কাজের জন্য, সেটা হলো আয়ন স্টোরেজ ফেসিলিটি রয়েছে, আয়ন স্টোরেজ ফেসিলিটি রয়েছে ভ্যাকুয়েলের মধ্যে, আর সেটা খুবই গুরুত্বপূর্ণ। মানে দেখো সেলের সাইটোপ্লাজমের যদি আয়নিক কনসেন্ট্রেশন বা গ্রেডিয়েন্ট সবসময় হাই থাকে তাহলে মেটাবলিজমের ক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে। সেই জন্য তারা ভ্যাকুয়েলে স্টোর করে রাখে, পরে যেমন যেমন দরকার হবে ওখান থেকে বের করে নেবে। এই হলো সহজ ফান্ডা। ঠিক আছে, তো সেই জন্য এটা হয়। ইন অ্যামিবা কি করে বলে দিয়েছি, অ্যামিবার ক্ষেত্রে কি হয় সেটা আমরা আগেই বলে দিয়েছি। আর ইন মেনি সেল অ্যাজ ফর এক্সাম্পল প্রোটিস্টার লেখা আছে, হ্যাঁ, ফুড ভ্যাকুয়েলস বলে দিয়েছি, ফুড ভ্যাকুয়েলের কথা এখানে বলে দিয়েছি। ঠিক আছে, তো যাবতীয় জিনিস আমরা এনসিইআরটি কে কভার করে বলে ফেলেছি। এই হলো আমাদের এন্ডোমেমব্রেন সিস্টেম। ওকে, 4টে সেল অর্গানেল ছিল, আমরা পরপর 4টে সেল অর্গানেলকে পড়ে ফেললাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম এবং ভ্যাকুয়াল। এনগালফিং, এনগালফিং ওই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে খাবার গ্রহণ করা, এনগালফিং মানে হলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে খাবার গ্রহণ করা। তো সেক্ষেত্রে ভ্যাকুয়াল হেল্প করে, হ্যাঁ, যে ফ্যাগোসাইটোসিস যা পড়েছি আর কি সেটা, হ্যাঁ, ওটাকে এনগালফ করা বলা হয়।